দেশবিরোধী চক্র সক্রিয়, মতভিন্নতা যেন শত্রুতায় রূপ না নেয়। স্বাধীনতা পুরস্কার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। 10-12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে হচ্ছে গাড়ি জ্বালানি, ডিপোতেই কম পাওয়ার অভিযোগ পাম্প মালিকদের। 24 ঘন্টায় চিকিৎসাধীন আরও 8 শিশুর মৃত্যু, 1 মাসে মৃত্যু ছাড়ালো 200, আক্রান্ত 16,000। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল সহ 11 দলের 15 দিনের কর্মসূচি। আসসালামু আলাইকুম, কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। দেশবিরোধী চক্র এখনও সুযোগের অপেক্ষায় রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পথ ও মতের ভিন্নতা থাকলেও তা যেন শত্রুতায় রূপ না নেয়। দলীয় স্বার্থে জাতীয় নেতাদের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করলে ইতিহাস ক্ষমা করবে না বলেও তিনি জানান। স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ নিয়ে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা ও স্মরণে 1977 সাল থেকে স্বাধীনতা পুরস্কার প্রবর্তনের ধারাবাহিকতায় এবারও 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান ভূষিত হল এই সম্মানে। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে অনন্য অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভূষিত হন পুরস্কারে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রীর হাত থেকে বেগম জিয়ার পক্ষে পদক গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত পুরস্কার প্রদান শেষে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নেতাদের সম্মানে কোনো কার্পণ্য নয়। আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি, তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। তারেক রহমান বলেন, দুর্বল শাসন কাঠামোর মধ্যেই নতুন সরকার যাত্রা করেছে। তাই শুধু অর্থনীতি নয়, শিক্ষা সহ সব ক্ষেত্রেই রয়ে গেছে বিপর্যয়ের ছাপ। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনজীবনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। প্রধানমন্ত্রী বলেন, পথ মতের ভিন্নতা যেন শত্রুতায় রূপ না নেয়। আমাদের পথ মত ভিন্ন হতে পারে, তবে আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে অবশ্যই সে ব্যাপারে আমাদের সতর্ক থাকা জরুরি, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। তারেক রহমান বলেন, জনগণকে দেয়া অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে তার সরকার। আমরা দলীয় ইশতেহারে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। রাষ্ট্রায়ত্ত আচার ও ব্যক্তি পর্যায়ে বাহুল্যতা বর্জনে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজিস্ট লিমিটেডের নির্বাহী প্রধান জাহিদুর রহিম জোয়ারদারকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে জাহিদুর রহিম দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় সংসদ ভবনের তার ক্ষতিগ্রস্ত হওয়ায় টেবিল চাপড়ানোর সময় সাউন্ড সিস্টেমে বিভ্রাট ঘটে। তিনি জানান, সংস্কার কাজের প্রথম অংশ করেছিল আমানত এন্টারপ্রাইজ। তার কারিগরি অভিজ্ঞতার ঘাটতি থাকায় শেষ সময় কমিশনিংয়ের কাজ কমিউনিকেশন টেকনোলজিস্টকে দেওয়া হয়। 2018 সালে আওয়ামী লীগের শাসনামলে কাজ পাওয়া প্রতিষ্ঠানটির অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে নামে দুদক। তার বিরুদ্ধে শত কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে দুদকের কাছে। এদিকে চিফ হুইপ নুরুল ইসলাম সাউন্ড সিস্টেম নিয়ে অনিয়মকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দোকানদার আর যিনি কাজ পাননি তাকে দিয়ে রিপেয়ার করা হয়েছে। এই যে এইরকম একটা জুৎসুরি হয়েছে এখানে সাউন্ড নিয়ে, কাজে আমরা চেষ্টা করছি সাউন্ডকে, আমরা কেউ দোষ আপাতত দিতে চাই না। আমাদের ইনকোয়ারি কমিটি বসিয়েছি, তারা রিপোর্ট দিলে আমরা দেখব কার দোষ কার ত্রুটি। যে কোম্পানি কাজ পেয়েছিল তাদের সাথে আমরা একটা চুক্তি করে আমরা 26 লাখ টাকায়
এই সফটওয়্যার সরবরাহ করা এবং কমিশনিংয়ের কাজটা আমরা করে দেই। এইটুকুনি আমরা করছি এইটার মধ্যে, আর বাকি সব কাজ করেছে আর একটা কোম্পানি। শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে দেয়া তৃতীয় সাক্ষী মুন্নি আক্তারকে জেরা করেছে আসামি পক্ষের আইনজীবী। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 22 এপ্রিল দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনালে আজ জেরা করা হয় গুমের শিকার নজরুল ইসলামের স্ত্রী মুন্নি আক্তারকে। নজরুল ইসলাম এলাকায় নুরুল আমিন বলে নিজের পরিচয় দিতেন বলেও জেরায় উঠে আসে। জেরায় আসামি পক্ষের আইনজীবী সাক্ষীকে অসত্য সাক্ষী দিয়েছেন বলে দাবি করেন। এই নুরুল আমিনের সাথে অন্য যারা পার্টনার ছিল তাদের সাথে ওনার একটা ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। কনফার্ম করে কিন্তু অপহরণকারীরা ওনাকে ওখান থেকে তুলে নিয়ে গেছে। তার সুরতহাল রিপোর্টে ওনার বক্তব্যের সাথে সেটা মেলে না। কারণ হচ্ছে যে ওখানে উনি বলেছেন পেট কেটে চিড়ে, এগুলো আসলে ওখানে নাই। ওই রিপোর্টে আছে যে ওনাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। আগামী 2-1 সপ্তাহের মধ্যেই জাতীয় সম্প্রচার নীতিমালা চূড়ান্ত হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটকোর মহাসচিব আব্দুস সালাম। আজ সচিবালয়ে তথ্য সচিব মাহবুবা ফারজানার সাথে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, অ্যাটকো এবং কেবল অপারেটরদের সংগঠন কোয়াব নেতাদের বৈঠক শেষে এ কথা জানান তিনি। আব্দুস সালাম বলেন, বৈঠকে সম্প্রচার নীতিমালা সংশোধন নিয়ে আলোচনা হয়েছে। কিছু ভাষাগত পরিবর্তন করা হচ্ছে। মুক্তিযুদ্ধের সঙ্গে 24-এর গণঅভ্যুত্থানের ইতিহাস সংযোজন করা হবে। এছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে পে চ্যানেলে রূপান্তর নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। ডিজিটালাইজেশন হলে স্বয়ংক্রিয়ভাবে টেলিভিশনের টিআরপি জানা যাবে। সরাসরি গ্রাহকের কাছ থেকে আয় পাবে টেলিভিশন, ফলে সরকারের রাজস্বও বাড়বে। মোটামুটি আমরা এগ্রি, 2-1 পয়েন্ট এরা 2-1 পয়েন্ট ছাড়া তা আশা করি যে সম্প্রচার নীতিমালা আগামী 1-2 সপ্তাহের মধ্যে যাতে এটা করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবারে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। বাংলাদেশের টপ ও মিডল অর্ডার নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেটা এখন কমেছে। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে দলকে আত্মবিশ্বাসী মানছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এদিকে বাংলাদেশের মাটিতে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে জানিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথম। মিরপুর স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল বেলা 11টায় মুখোমুখি হবে 2 দল। মমিনুর রিপনের রিপোর্ট। ওয়ানডে সিরিজ শুরুর আগে ট্রফি নিয়ে ফটো সেশনে 2 দলের অধিনায়ক। লড়াইটা এই মুকুটের জন্য হলেও মিরাজদের লক্ষ্য ও পরিকল্পনাটা বেশ দীর্ঘ। আগামী বছর বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে আসন্ন সকল সিরিজই বেশ গুরুত্বপূর্ণ মিরাজদের জন্য। তাই হয়তো পাকিস্তানের বিপক্ষে খেলা একাদশ পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। পেস আক্রমণ ধারাবাহিক সাফল্য এনে দিলেও মাথা ব্যথার কারণ হয়েছিল ব্যাটাররা, বিশেষ করে টপ ও মিডল অর্ডার। গত 3 সপ্তাহের কঠোর পরিশ্রমের পর সেটা আপাতত কমেছে বলে মনে করেন ওয়ানডে অধিনায়ক। যেহেতু একটা জায়গায় আমরা ওয়ারিড ছিলাম ব্যাটসম্যানরা রান করতে পারছে না, বাট এখন সবাই খুব ভালো শেপে আছে এবং সবাই রান করছে, এটাও একটা টিমের জন্য অনেক পজিটিভ দিক। যে ক্যাপ্টেন হিসাবে অবশ্যই বিলিভ রাখি যে আমাদের যে টিমটা আছে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি এবং আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো, এবং সেটা যদি আমাদের অনেক টাফ সিচুয়েশন আসবে সেইগুলো আমাদেরকে পার করতে হবে, এবং আমরা যদি সবাই একসাথে ভালো ক্রিকেট খেলি, যার যার জায়গায় পারফর্ম করার চেষ্টা করি, তাহলে আমার কাছে মনে হয় এই কাজটা ইজি হয়ে যাবে। 2010 ও 2013 সালে বাংলাদেশের মাটিতে হোয়াইট ওয়াশের তিক্ত অভিজ্ঞতা আছে নিউজিল্যান্ডের। কন্ডিশন, উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিয়মিতই থাকে কিউইদের। তবে এবার তাদের সামনে নতুন চ্যালেঞ্জ হতে যাচ্ছে বাংলাদেশের পেস অ্যাটাক। এত প্রতিকূলতার মাঝেও সিরিজ জয়ে নজর রাখছেন কিউই অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ই বলে দেয় দল হিসেবে বাংলাদেশ কতটা প্রস্তুত। নিজেদের মাটিতে তারা সবসময় কঠিন প্রতিপক্ষ। তাদের পেস আক্রমণটা এখন বেশ ধারালো। এখানকার গরমটাও আমাদের জন্য সহনশীল নয়। অনেক চ্যালেঞ্জ থাকছে আমাদের জন্য, তবে সবকিছুর জন্যই আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। প্রায় 3.5 বছর পর মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে এই 2 দল। তাই জয় দিয়ে এই সিরিজ শুরু করতে প্রত্যয়ী 2 অধিনায়কই। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।
বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হচ্ছে আগামীকাল বিকেলে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ও শনিবার 2 দিনব্যাপী এই সাক্ষাৎকারে প্রথম দিনে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের এবং শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বিকেল 3টায় শুরু হবে এই সাক্ষাৎকার। আগামীকাল শুক্রবার 3টা থেকে এবং আগামী পরশুদিন শনিবার 3টা থেকে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, দলীয় ফর্ম যারা জমা দিয়েছেন তাদের করবেন, সাক্ষাৎকার গ্রহণ করা হবে। দলের যেটি মনোনয়ন বোর্ড তারা সেই সাক্ষাৎকার গ্রহণ করবেন। এনটিআরসি এর অধীনে আগামী 18 এপ্রিল অনুষ্ঠিতব্য প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2 মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন চেম্বার আদালত। এর ফলে নির্দিষ্ট তারিখে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই বলে জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এর আগে গতকাল এক রিটের প্রেক্ষিতে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি AFM সাইফুল করিমের দ্বৈত বেঞ্চ পরীক্ষার ওপর 2 মাসের স্থগিতাদেশ দিয়েছিলেন। একই সাথে গত 25 মার্চ ইস্যুকৃত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এর সংশোধিত বিজ্ঞপ্তির কার্যকারিতাও 2 মাসের জন্য স্থগিত করা হয়েছিল। জামালপুরে অনলাইনে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা কন্টেন্ট ক্রিয়েটর মনির হোসেনকে গ্রেফতার করেছে পিবিআই। দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কার্যালয়ে পুলিশ সুপার পঙ্কজ দত্ত এক প্রেস ব্রিফিংয়ে এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তান্ত্রিক পরিচয়ে শেরপুরের এক কিশোরীর কাছ থেকে বিকাশে 2,43,000 টাকা হাতিয়ে নেওয়ার পর ওই কিশোরীর বাবা মামলা করলে পিবিআই মামলার তদন্ত শুরু করে। পরে জামালপুর সদর উপজেলার চান্দাপাড়া এলাকার মুছা মিয়া ও রফিকুল ইসলাম নামে 2 জনকে গত 9 এপ্রিল গাজীপুরের শ্রীপুরের মাওনা এমসি বাজার এলাকা থেকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল ঘটনার মূল হোতা কন্টেন্ট ক্রিয়েটর জামালপুর সদর উপজেলার মনির হোসেনকে ময়মনসিংহের মাসকান্দা নতুন বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ির পাশে বাগানের মাটি খুঁড়ে 25 ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। নিলামের মাধ্যমে 4টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও 50 মিলিয়ন বা 5 কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, ডলারের কাট অফ মূল্য ধরা হয়েছে 122 টাকা 75 পয়সা। এর আগে একই দামে গতকাল বুধবার নিলামে 70 মিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে চলতি এপ্রিল মাসে মোট 12 কোটি ডলার কেনা হয়েছে। এর আগেও চলতি 2025-26 অর্থ বছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে 561 কোটি 50 লাখ বা 5.61 বিলিয়ন ডলার। ঢাকায় শুরু হয়েছে অবকাঠামো নির্মাণ সামগ্রীর 11তম সেফকন আন্তর্জাতিক প্রদর্শনী। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে সেভার ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে 3 দিন ব্যাপী এই প্রদর্শনীতে নির্মাণ খাত সংশ্লিষ্ট দেশি বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। আয়োজকরা জানিয়েছেন, অবকাঠামো নির্মাণ সামগ্রী, নবায়নযোগ্য জ্বালানি, পানি ব্যবস্থাপনা, টিম্বার, ইঞ্জিনিয়ার্ড উড ও প্রযুক্তি এবং স্মার্ট পাওয়ার ও লাইটিনিং সুবিধাসমূহ বৃদ্ধির উদ্দেশ্যেই এই প্রদর্শনীর আয়োজন। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া 3 দিনব্যাপী এই প্রদর্শনী আগামী 18 এপ্রিল শেষ হবে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বিসিবি সভাপতি তামিম ইকবালের অনুরোধেই ঢাকা প্রিমিয়ার লিগে খেলার ঘোষণা দিলেন লেজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল। ক্রিকেট বোর্ডের আগামী নির্বাচন স্বচ্ছ হবে বলেও তিনি আশাবাদী। মিরপুরে বিসিবির সভাপতির সঙ্গে আলোচনা শেষে এসব কথা বলেন অভিজ্ঞ এই ক্রীড়া সংগঠক। আমরা লিজেন্ড অব রূপগঞ্জের আমরা সব প্লেয়ারগুলি ছেড়ে দিয়েছিলাম, যে আমরা বলেছিলাম যে আমরা খেলবো না। সেই সূত্র ধরেই তামিম আমাকে ফোন করেছিল, ডেকেছিল, এবং আজকে আমি ক্রীড়ামন্ত্রীও আমাকে ডেকেছিল। আমার দুজনের সাথে খুব ভালো কথা হয়েছে এবং তারা রিকোয়েস্ট করেছে যাতে আমি ক্রিকেটের দলবদলে অংশগ্রহণ করি, ক্রিকেটের মধ্যে থাকি।
আমি ওই রিকোয়েস্টটা রাখবো ইনশাল্লাহ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।